বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার তুহিন, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় আসবার জন্যে। গতকাল নির্বাচন কমিশন গঠিত হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ। আমি একটু আপনাদের দুজনের কাছে প্রথমে শুনতে চাই যে কেমন হলো নির্বাচন কমিশন। মিস্টার হাসান জাফির তুহিন। জি, নির্বাচন কমিশন কেমন হয়েছে সে তো বোঝা যাবে তাদের কর্মকাণ্ড ক্রিয়াকলাপ দেখে, তাদের কি কি কাজ করে সেটার উপর। তো এখনই তো মূল্যায়ন করার কিছু নেই। আর ব্যক্তিগত আমি সবাইকে চিনিও না, দু একজনকে চিনি। তো সুতরাং এটা একটু অপেক্ষা করতে হবে যে তাদের কি স্টেপ নেয়, কত দ্রুত নির্বাচন দেয়। তারা গণতন্ত্রের পক্ষে, ভোটের পক্ষে। গত 15.5 বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য যে উন্মুখ হয়ে আছে, কোটি কোটি ভোটার, তারা 15.5 বছর ভোট দিতে পারেনি। আমার মনে হয় যে তারা যদি ভালো একটি নির্বাচন ব্যবস্থা করতে পারে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, মানুষ বাংলাদেশের জনগণ যেভাবে চায় সেভাবে যদি নির্বাচন আয়োজন করতে পারে তাহলে ভালো হবে। সেটা আমরা আরও পরে বলি, কিছুদিন পরে বলি। আর মনে হয় এটাই ভালো। মিস্টার আবু সাইদ খান। আমার কথা হচ্ছে যে অপেক্ষা করতে হবে। আসলে সবাইকে চিনিও না, তো তারা কিভাবে কি করবেন, কাজের মধ্য দিয়ে তারা তাদের যোগ্যতার পরিচয় দিবেন বলে আমি আশা করি। একটা পত্রিকা আমি দেখলাম যে এটি বিএনপি এবং তার মিত্রদের সুপারিশ করা যে নামগুলো ছিল, দুটো নাম ছিল, তার মধ্যে একজন যিনি প্রধান নির্বাচন। সে তো হতেই পারে, তাতে তার আপত্তির কিছু নেই। কেননা প্রস্তাব যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর রাজনৈতিক দলগুলো প্রস্তাব সবার কাছেই চাওয়া হয়েছে, চাওয়া হয়েছিল। অতএব রাজনৈতিক দলগুলোর প্রস্তাব তো নিশ্চয়ই বিবেচনা হতে পারে। আর সব প্রস্তাব তো বিবেচনা হয়নি, তো একটা দুটো তো এসছে। তো আপনার কাছে যদি আমি একটু মিস্টার জাফির তুহিনের কাছে যাওয়ার আগে জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে ইলেকশন কমিশন হলো, এখন ইলেকশন করবার দায় কতটা সরকারের, কতটা নির্বাচন কমিশনের? কারণ আমরা রাজনৈতিক নেতাদের হয়তো কারো কারো ধারণা বা কথা থেকে যেটা ধারণা পাওয়া যাচ্ছে, তারা মূলত মূল প্রেশারটা নির্বাচন কমিশনের উপরই দেবেন যে নির্বাচনের তারিখ ঘোষণা বা অন্যান্য রোডম্যাপ সম্পর্কে আপনার কি ধারণা? না, রাজনৈতিক দল তো তাদের তো ভূমিকা তো গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তো ইলেকশন কমিশন যদিও সাংবিধানিক একটা তার অবস্থান রয়েছে, কাজ করবেন, কিন্তু রাজনৈতিক দলের এই দলের সুবিধা অন্তর্বর্তী সরকার কিংবা যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, যেহেতু তাদের কোনো দল নেই, সেহেতু তারা দলনিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারবে। যদি তাদের দল থাকে কিংবা ধরুন যে এখানে যদি কোনো দলের প্রতিনিধি থাকে নির্বাচনকালীন অবস্থায়, আমার মনে হয় তাদেরকে সে অবস্থান ত্যাগ করতে হবে। এবং আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে দল থাকলেই সেখানে কোনো দল কিংবা দলের সদস্য নেতা থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন আমরা দেখি না, এক ধরনের হস্তক্ষেপ হয়। অতএব সেখানে দলনিরপেক্ষ সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়াটা সঙ্গত বলে মনে করি। বাংলাদেশের অভিজ্ঞতা তাই বলে। এখন যে সরকার আছে সেটাকে কি আপনি দলনিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার বলবেন কি বলবেন না? এখন 100% দলনিরপেক্ষ না, যেহেতু এখানে ছাত্রদের যে প্রতিনিধি রয়েছে তাদের এক ধরনের দল রাজনীতির প্রক্রিয়াও আমরা লক্ষ্য করছি। তো সেইটা আমি জানি না তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন কিনা। তবে তাদের সঙ্গে যে যোগাযোগ, তারা একসঙ্গে যারা লড়াই করেছিল এবং তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, তো কমপক্ষে 3-4 জন উপদেষ্টা তো তাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অনুমিত হচ্ছে। জানি না বিষয়টা কোথায়। হাসান জাফির, আপনার কাছে যদি জানতে চাই যে আমরা এটা এখন পর্যন্ত পরিষ্কার না, কেননা বিএনপি আসলে কবে নির্বাচন চায়, কার কাছে চায়, একদিকে সরকারকে সময় দেয়া, কখনো 3 মাস, কখনো যৌক্তিক সময়, এইরকম একটা বক্তব্যের মধ্যে আছে। কেউ কেউ যেটা বলবার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশন তো হলো, এখন নির্বাচন নিয়ে বিএনপি কথাবার্তা বলা শুরু করবে। অন্যদিকে আপনাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। মিস্টার আবু সাইদ খান মনে করেন যে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অন্তত এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার বলতে কিছুটা দ্বিধা তার কাজ করছে, কারণ বিষয়টা এখন স্পষ্ট নয়। যারা সরকার আছেন তাদের দল করবার একটা প্রক্রিয়া আছে, কোনো কোনো দলকে তারা রাজনৈতিকভাবেই স্পেস দিতে চান না, আর নির্বাচনও করতে দিতে চান না। সব মিলিয়ে কি মনে হয় আপনার কাছে যে
কতটা চ্যালেঞ্জ আবার নির্বাচন কমিশনকে নিতে হবে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য? আর সেই ধরনের নির্বাচন যদি আমরা করতে না পারি, বাংলাদেশ যদি না পারে আসলে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎই বা কী দাঁড়াবে? আমাদের সহ আলোচক আবু সাইদ খান যেটা বলেছেন, এটা আসলে নিরপেক্ষ সরকার নয় বা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা ভালো নির্বাচন করার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে তাদের দায়িত্ব দিয়েছে। তা আমাদের সহ আলোচক যেটা বললেন যে তাদের কোনো আমাদের উপদেষ্টাদের আচার আচরণের কিছু পক্ষপাতিত্ব আমরা দেখতে পেরেছি, আমার কাছে তাই মনে হয়েছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, যেহেতু এটা নিরপেক্ষ সরকার নয়, তো সেটা তারা যে আচরণ করবে তাদের ভবিষ্যৎ সেটাকে নির্ধারণ করবে। আর আজকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন সহ সবার নাম ডিক্লেয়ার করা হয়েছে। তার মনে হয় নির্বাচনের যাত্রা আজকে শুরু হলো আর কি। তা আমরা এখন থেকে শুধু সরকারের কাছে নয়, আমরা নির্বাচন কমিশনের কাছে অতি দ্রুত নির্বাচন দাবি করব, যেটার জন্য সারা বাংলাদেশের মানসিক টগামে রয়েছি, উন্মুখ হয়ে আছে। এদেশের যত সমস্যা তৈরি করেছে গত 15.5 বছরের পতিত স্বৈরাচার, তার বেসিক যে কারণ সেটা হচ্ছে একটা ভোট না দেওয়া, রাতের ভোট, নিরপেক্ষ নির্বাচন না, অবাধ নির্বাচন না, এইসব মানে ভোটের ব্যবস্থা যে তুলে দিয়েছে এটাই তো বড় সমস্যা। তারপর অন্য ভোট না থাকার কারণে তো দেশে যে সকল অন্য যে অন্যায়গুলো হয়েছে, দলীয়করণ হয়েছে, দেশের অর্থনীতি লুটপাট হয়েছে, দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এইভাবে দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সবগুলোর অন্যতম প্রধান কারণে কিন্তু একটি ভোটারবিহীন নির্বাচন কিংবা নির্বাচন ছাড়া সরকার আর কি, যাদের কোনো জবাবদিহিতা নেই, তারা শুধুমাত্র আমাদের সামরিক বেসামরিক কর্মকর্তাদের খুশি করে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল একটি বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। তা আমার মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। আমাদের দলের দীর্ঘদিনের দাবি এটি, এখনও দাবি, এই দাবি আজকের দাবি না, আমাদের 15.5 বছরেই আমরা এক দাবিতে আছি, একটু সুষ্ঠু নির্বাচন করা। পরপর কয়েকটা নির্বাচন আমরা বয়কটও করেছি। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের দাবি একটি, যে আমাদের নির্বাচন দ্রুত দিতে হবে। তা আমার কথা হচ্ছে, আপনি সর্বশেষ যে কথাটি বললেন গণতন্ত্রের বিষয়টা, যদি এই সরকার কোনোভাবে ব্যর্থ হয় তা এতে গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে। তা আমাদের পতিত স্বৈরাচার অধিকাংশ ভালো করেছে, দু একটি হয়তো ভালো কাজও করতে পারে, ভালো খারাপ কাজের মধ্যেও। তো সেক্ষেত্রে এই 3 মাসে সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, অনেক ক্ষেত্রে ওনারা প্রত্যাশা পূরণ করতে পারেনি। 3 মাস যথেষ্ট সময় না যদিও, তাহলেও বাংলাদেশে যেটা সবাই সাধারণ মানুষরা চায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো, দ্রব্যপত্র যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তারপরে আইন শৃঙ্খলা ঠিক থাকে। অন্যান্য বিষয় আইন শৃঙ্খলা তো অনেক অবনতি হয়েছে। আপনারা দেখছেন, আজকেও আমি আসার পথে দেখলাম এই উত্তরা থেকে আসার পথে মহাখালীর রাস্তা বন্ধ। কারণ জিজ্ঞাসা করলাম, সেখানে বললাম যে এই অটোরিক্সাওয়ালা তারা রাস্তা ব্লক করেছে। আজকে সকালে পত্রিকা খুলে দেখলাম গতকালকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। অন্যদিকে তিতুমির কলেজের ছাত্ররা তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাস্তাঘাট অবরোধ করেছে। গত 2 দিন আগে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা তারা ট্রেন লাইন অবরোধ করে সেখানে ইট পাথর মেরে শিশু যাত্রীকেও তারা রক্তাক্ত করেছে। তো সুতরাং সরকার বুঝতে হবে যে একটি মানে 3 মাসে প্রতিবাদ হয়েছে, সরকারটা একটা দুর্বল সরকার, যেখানে জনগণের ম্যান্ডেট নেই, যেহেতু তারা তাদের আগামীতে তাদের জবাবদিহিতা থাকবে না। সরকার যদি দ্রুত চলে গেল, কিন্তু নির্বাচিত সরকারদের তো জবাবদিহিতা আছে। সুতরাং এত দুর্বল সরকার কতদিন চলতে পারে, যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারে না? আপনার এমন কোনো বিষয় নেই, মানে এমন কোনো অ্যাসোসিয়েশন নাই যারা রাস্তায় নামেনি, প্রতিদিনই একটি নিত্য ঘটনা হয়ে থাকে। দুর্বল সরকারেরও তো একটা বড় শক্তি আছে, যে সরকার প্রধান এতটাই আন্তর্জাতিকভাবে সমাদৃত সম্মানিত, সেটাও তো একটা স্ট্রেংথ আবার সরকারের। স্ট্রেংথ তো এখন আমরা দেখছি না আসলে। হ্যাঁ, 3 মাসের প্রথম শুরুতে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা কিন্তু উনি পূরণ করতে পারেনি বিভিন্ন খাতে। বিশেষ করে আমরা অর্থনীতির ক্ষেত্রে মনে করেছিলাম ওনার সাথে বিশ্ব ব্যাংকের একটি ভালো সম্পর্ক রয়েছে, পশ্চিমা বিশ্বের সাথে তাদের সম্পর্ক রয়েছে, সেই কারণে আমরা। কিন্তু গত 3 মাসে তো আমি 8-10টি ব্যাংক তো তারা টাকা দিতে পারে না। রিজার্ভে হাত না দিয়ে বৈদেশিক অনেক ঋণ শোধ করেছেন, সেটাও তো না কি রিজার্ভ তেমন উল্লেখযোগ্য আপনি কোনো ডাটা দেন, তেমন কোনো বড় ধরনের ঋণ শোধ করেনি। বরঞ্চ এখন
বাংলাদেশের যে 8টি ব্যাংক এখন টাকা 8 থেকে 10টা ব্যাংক টাকা দিতে পারছে না, সেখানে প্রায় 50 লক্ষের উপর গ্রাহক প্রতিদিন ব্যাংকে ভিড় করছে। অনেকের হসপিটালে রুগী বসে আছে, তারা রিলিজ করতে পারছেন না। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি আশা আমরা তার কাছে প্রত্যাশা করেছিলাম। এমন কোনো বিনিয়োগও হয়নি। আর যদি আপনাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়ে থাকে তাহলে বিনিয়োগ তো বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, তারপরে ফরেন ইনভেস্টর যেমন আসবে না, যারা ইনভেস্ট করেছিল তারাও গুটিয়ে এখান থেকে চলে যাবে। সুতরাং তেমন কোনো আমি দেখছি না। তবে আমরা এই সরকারের চাই, সফলতা চাই। আমরা জানি এই সরকার ব্যর্থ হলে এই জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব, এটা ব্যর্থ হবে। আমরা চাই না যে কোনোভাবেই, মানে আমরা এই সরকারের ব্যর্থতা চাই না। সুমিশ আবু সাইদ খান, আপনার কাছে যদি আপনি শুনছিলেন ওনার সঙ্গে কথোপকথন, এবং আমি যদি ওনার কথা সূত্র ধরে প্রশ্ন করি যে 100 দিন পার করলো সরকার, ভালো মন্দ মিলিয়ে আপনি কি দেখছেন? আমি ততটা নিরাশ নই, কেন অর্থনীতির ক্ষেত্রে তো কিছুটা অনেক সাফল্য তাদের আছে। যেমন আপনি বলছিলেন যে ঋণটা, মানে তারা বিদেশি ঋণ রিজার্ভে হাত না দিয়ে কিন্তু পরিশোধ করেছে, যতটা সম্ভব করেছে। ব্যাংকগুলো সম্পর্কে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, তো ব্যাংকগুলোকেও তারা সচল করার চেষ্টা করছে, কিছুটা সাফল্য তো আছেই। তো বাইরে রেমিটেন্স প্রভাবটা এটা স্তীমিত হয়ে পড়েছিল, সে রেমিটেন্সটাও কিন্তু বাড়ছে। তো সেই দিক দিয়ে কিছু আশাপ্রদ ঘটনা ঘটছে। তবে যেটা ঠিক যে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, এটা খুব কঠিন ব্যাপার। সিন্ডিকেট তো বহাল রয়ে গেছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয়। কেন মানুষের ভোট দেওয়ার যেমন আকাঙ্ক্ষা ছিল, ঠিক তেমনই করে তো জনগণ, যারা রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সাধারণ মানুষ যারা এই সংগ্রামে অংশ নিয়েছিল, তাদের একটা প্রত্যাশা ছিল যে বাজার ব্যবস্থাটা একটা নিয়ন্ত্রণে আনবে। তো এটা পাচ্ছে না। এটার কারণটা আমি জানি না। এটার জন্য বিকল্প, আমি অনেক জায়গায় বলেছি যে এটা বিকল্প বাজার ব্যবস্থা দরকার। সব খোলা বাজারের পার ছেড়ে দিলে হবে না, তো তখন এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে যাবে। তো সেখানে হচ্ছে যেমন টিসিবিকে আরও অ্যাক্টিভেট করা, টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকান করা। এখন টিসিবির মাধ্যমে কিছু কিছু করা হয়, যেমন ট্যাগ যায়, মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কেউ পণ্য পায়, কেউ পায় না। তো এখানে ন্যায্য মূল্যের দোকান করা, রেশনিং ব্যবস্থা চালু করা, অর্থাৎ বিকল্প বাজার ব্যবস্থা দরকার। কেবলমাত্র খোলা বাজারের উপর এটা ছেড়ে দেওয়া ঠিক না। তারপরেও সিন্ডিকেটটাকে দমন করতে হবে। সিন্ডিকেটের কারণটা হলো, একসময় অনেক ব্যবসায়ী ছিল, মাঝারি মানের ব্যবসায়ীরা এই পণ্য সরবরাহ করত। এখন কিন্তু সেই ব্যবসায়ীদের হাত থেকে এখানে বড় বড় কোম্পানির হাতে ব্যবসাগুলো চলে গেছে। এমনকি চাল, আটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ও এখন মাঝারি ব্যবসায়ীদের কাছে নেই, সিন্ডিকেটের হাতে, বড় কোম্পানির হাতে চলে গেছে। তারা সহজেই সিন্ডিকেট করে তোলে। এবং সেইটা এর আগে আমরা দেখেছি যে ব্যবসায়ী মন্ত্রী, তিনি এই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারেননি। এখনও আবার যদি ব্যবসায়ী মন্ত্রী হয়, তো আমার মনে হয় এখানে সিলেকশনগুলোর দিকেও বিবেচনা করা উচিত ছিল, যে যারা এখানে কঠোর অবস্থান গ্রহণ করতে পারবেন সেই, এবং দূরদর্শী পদক্ষেপ নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই, তবে তাদের সক্ষমতা নিয়ে তো কিছু প্রশ্নই রয়েছে। বাট আপনি একটা বিষয় বলছিলেন যে পার্টি করার বা অন্যান্য বিষয়ে কারো কারো উৎসাহ, আগ্রহ, চেষ্টা, সেটা ইডিওলজিক্যাল পজিশন থেকেও অনেকেই কিছুটা কনসার্ন ব্যক্ত করছেন যে তারা বাংলাদেশকে ওটা তাদের মতো করে কোনো একটা বিশেষ ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছে কিনা। আপনার মধ্যে কোনো সংশয় আছে সেসব বিষয় নিয়ে? না, এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, প্রত্যেকটা তো আলাদা আলাদা এজেন্ডা থাকতেই পারে, এবং সেই এজেন্ডার পিছনে মানে থাকতে তো পারে, হ্যাঁ, অসৎ উদ্দেশ্য আছে, তাও আমি মনে করি না। কিন্তু সেখানে তাদের অভিজ্ঞতা এবং বাস্তবতা, বহির্ভূত বাস্তবতা যেটা সম্ভব না এমন কিছু প্রস্তাব করছে, কিংবা এই অভ্যুত্থানকে দেখার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কিছু রয়েছে। কেননা এই অভ্যুত্থানটা, এটা কিন্তু বিপ্লব না। আমি আগেও বোধহয় আপনার এখানে বলেছি যে ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লবের মতো বিপ্লব না। এটা একটা অভ্যুত্থান, স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করেছিল, ঠিক যে ছাত্ররা অগ্রণী ছিল, কিন্তু এখানে ব্যাপক মানুষ তার ক্ষোভ যন্ত্রণা থেকে তারা আন্দোলনে শরিক হয়েছিল। তো এখন এখানে কোনো, যেমন বিপ্লব হলে বিপ্লবী শক্তি প্রস্তুত থাকে, পোড়খা নেতৃত্ব থাকে, তারা বিপ্লবী সরকার গঠন করে অনেক ধরনের রেডিক্যাল পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমাদের এখানে কিন্তু সেটা হয়নি। আমাদের এখানে সংবিধানের ব্যত্যয় ঘটেছে,
এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটি বাস্তবতা ছিল, পথ ছিল না, কিন্তু সংবিধান সম্মতভাবে তারা অগ্রসর হওয়ার শপথ নিয়েছে এবং সংবিধানকেই প্র্যাকটিস করছে। বিগত সরকারের রাষ্ট্রপতি আছেন এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের এই কাঠামোর ভিতর থেকে কিন্তু পরিবর্তন করছে। এখন ছাত্রদের আকাঙ্ক্ষাটা আরও অনেক বেশি, কিন্তু সেটা বাস্তবায়নটা আমার কাছে খুব প্র্যাকটিক্যাল মনে হয় না। বরং এই যেমন তারা অনেকেই বলছেন যে সংবিধানটা বাতিল করে দিতে হবে, কিন্তু এটা বাস্তবসম্মত না। বরং এই সংবিধানের ভিতর যে কালাকানুন ঢুকে পড়েছে, অগণতান্ত্রিক বিধান আছে, সেগুলোকে সরিয়ে দিতে হবে, সেগুলোকে দূর করে এখানে সংবিধানের গণতন্ত্র দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার কিছু অমিল রয়েছে। আমার কাছে মনে হয় বাস্তব অবস্থান থেকেই চিন্তা করতে হয় এবং এখানে এমন কিছু করা যাবে না যেটা আর একটা অস্থিরতার জন্ম নেবে। এমনি কিন্তু ধরুন যে মানুষের ভিতর এক ধরনের, অনেকে মনে করছে যে এটা একটা সুযোগ, এই সরকার যখন নতুন সরকার তখন সবাই তার নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে, ছাত্ররা পরীক্ষা দিবে না, এই ধরনের এজেন্ডা নিয়েও তারাই হয়েছিল। তো তখন দায়িত্বটা ছিল আমার মনে হয় যে এই ছাত্র নেতৃত্ব, যারা নেতৃত্ব দিয়েছিল ওদেরকে নিয়ন্ত্রণে আনা, কিন্তু ওরা সেটা নিয়ন্ত্রণে আনেনি। অবশ্য যখন আনসাররা নামলো তখন তারা ভূমিকা পালন করলো। ওই ভূমিকাটা যদি এইচএসসি ছাত্রদের ক্ষেত্রে পালন করতো তাহলে এটা হতো না। এখনও যেটা হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এটা তো এইভাবে তো বিশ্ববিদ্যালয় করা যায় না। হ্যাঁ, তারা দাবি করতে পারে, তারা সেখানে স্মারকলিপি দিতে পারে, লিখতে পারে, পত্রিকায় দাবি দিতে পারে, হ্যাঁ, যুক্তি তুলে ধরতে পারে, কিন্তু আপনি রাস্তা অবরোধ করে এই ধরনের বিশ্ববিদ্যালয় করা যায় না। আর বিশ্ববিদ্যালয় করা একটা রাষ্ট্রীয় পরিকল্পনার ব্যাপার, নীতি নির্ধারকদের বিষয়, যে আমার কতগুলো বিশ্ববিদ্যালয় আমাদের আছে, কত নতুন বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা এবং সেটা কোথায় দরকার। তো এক জায়গা থেকে আওয়াজ উঠলো, দাবি উঠলো আর বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, এই ধরনের অযৌক্তিক দাবি তো রয়ে গেছে। তারপরে ধরুন এই যে রিক্সা, তো এখানে তো রিক্সাটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, যে রিক্সার সঙ্গে ব্যাটারি চালিত করার পরে এটা অনিয়ন্ত্রিত যান, তো এইটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, যারা বেকার হবে কি হবে সেটা তো তাদেরকে কিভাবে সহায়তা যায় সেটা সেকেন্ডারি, কিন্তু আপনি রাস্তায় এই সড়কগুলোতে এই রিক্সা এবং এই ধীরগতির গাড়ি এবং যে গাড়ির পর নিয়ন্ত্রণ নাই, ব্রেক করাও যায় না, তো সেই গাড়িগুলোকে আপনি দিলে সেখানে তো অ্যাক্সিডেন্ট এবং যে অবস্থা সৃষ্টি হয় এটা আমাদের বুঝতে হবে। যদিও এর সঙ্গে, হ্যাঁ, আমি জানি না, হয়তো বা লক্ষ লোকের লক্ষ শ্রমিকের সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু মানুষের জীবনটা তো আগে। তো এই ধরনের অযৌক্তিক দাবি নিয়ে হয়েছে। ছাত্রদের মধ্যেও রয়েছে যে ছাত্ররা, তো ধরুন যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে তো তারা আন্দোলন করেছে, লড়াই করেছে, তাদের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, এখন দেখা গেল তারা নিজেরা হানাহানিতে লিপ্ত হয়েছে এবং খুব ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে তারা হানাহানি করছে। এটা কোনো ক্রমেই এটা কাম্য হতে পারে না এবং ছাত্রদের ভিতরে এই বোধ জাগানোটা এটা আন্দোলনকারী ছাত্র নেতৃত্বের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব, তো এবং আমাদের সবারই দায়িত্ব যে আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে চাই যে তারা পরস্পর এই ভ্রাতৃঘাতী সংঘাতে মিলবে না, বরং তারা দেশের বৃহত্তর জিনিস তাদেরকে ভাবতে হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে ভাবতে হবে। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় যে আজকের এই সরকারের জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ, আর এর জন্য এই সরকার দায়ী না, এর জন্য আজকের বাস্তবতা। মিস্টার হাসান জাফর তুহিন, শুনছিলেন আপনি কোনো কিছু যোগ করতে চান? হ্যাঁ, যোগ কি, আসলে এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করলেন তো একটা চরম জনপ্রিয়তার মধ্য দিয়ে কিন্তু করলেন, এটা আসলে বাংলা পৃথিবীর বিভিন্ন তখন অপশানও খুব বেশি ছিল না, কিন্তু চরম জনপ্রিয়তা, জনসমর্থন ছিল, কিন্তু হ্যাঁ এটা পৃথিবীর বা সরকার প্রধান হিসেবে আর কোনো অপশন আমাদের ছিল না। আমি বলছি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকার ব্যবস্থা প্রচলিত আছে, এমনি পৃথিবীর সবচেয়ে বেশি ধরেন রাষ্ট্রপতির সরকার, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের যেটা দেশে রয়েছে, অনেক দেশে রাজতন্ত্র রয়েছে, অনেক জায়গায় বিপ্লবী সরকার রয়েছে, অনেক জায়গায় সামরিক সরকার রয়েছে বিভিন্ন। তো এটা আসলে কোনোটাই না, এটা একটা পাবলিক ডিমান্ড গভর্নমেন্ট আর কি, জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। এটা কিন্তু আমাদের সাইদ ভাই যেটা বললেন, যেটা আসলে সাংবিধানিক ভিত্তি নাই, কিন্তু জন আকাঙ্ক্ষা ছিল, জনসমর্থন ছিল, সেভাবে তারা ক্ষমতা এসেছে। তো একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে মানে জনসম্পৃক্ততা, জন আকাঙ্ক্ষা
জনসমর্থন, এটা কিন্তু একেবারে ফিক্সড কিছু না। এটা বলে হচ্ছে টেকেন ফর গ্রান্টেড। এটার নির্দিষ্ট করে মাত্রা নেই, এটা দীর্ঘদিন থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু সেটা অলরেডি 3 মাসে কিছুটা আমরা বুঝতে পেরেছি। একটা উদাহরণ যদি দেই, আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে আসলেন, তখন তার জনপ্রিয়তা এত তুঙ্গে, আমার খুব ছোটো ছিলাম, খুব খেয়াল আছে যে তার জনপ্রিয়তা এমন, তখন তার জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছে, তার মঙ্গল কামনা করে রোজা রেখেছে। আবার মাত্র কয়েক বছরে তার বিভিন্ন কর্মকাণ্ড, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর হত্যা, বাংলাদেশের সমস্ত ব্যবস্থাকে উনি করেছেন, নষ্ট করে ফেললেন। মাত্র 3 থেকে 4 বছরের মাথায় আবার দেখলাম যখন 1975 সালের 15 আগস্টে পটে পরিবর্তন হলো, তখন কিন্তু মানুষ সেই সময় তার মৃত্যুর সংবাদে মানুষ মিষ্টি বিতরণ করেছে। আমরা দেখেছি যে সেই সময় তার জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি। তা আমরা শুধু এই সরকারকে বলবো না, সব সরকারই যেগুলো খেয়াল রাখতে হবে যে জনপ্রিয়তার মোহে আমি যদি অনিয়ম করি, আমরা খেয়াল না করি, তাহলে ভুল হয়ে যাবে। তা শেখ মুজিবুর রহমান যদি জনপ্রিয়তার এই মাত্রা থেকে এখানে চলে আসতে পারে, তা এই সরকারের তো এই জনপ্রিয়তা 3 মাসে কি হয়েছে আপনি তো বললেনই, আমরাও করে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমার মনে হয় যে একদিকে রুটিন যে ওয়ার্কগুলা সেগুলো করতে হবে। ওনারা সংস্কার কথা বলছেন, সংস্কার ভালো, সংস্কার আবার একটা খেয়াল, আমি প্রায় প্রতিটি প্রোগ্রামেই বিশেষ করে আমি বলার চেষ্টা করি যে ধরেন অনেকগুলো ভালো মন্দ অনেকগুলো সংস্কার করে গেলেন, তো এটা তো জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করতে হবে। তা পরবর্তী যে সরকার যারা আসবেন, যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ পাবেন, তারা যদি এই সংস্কার না মানে, তাহলে তো তাদের এই কাজগুলো বৃথা হয়ে গেল। তা সুতরাং যারা পরবর্তী সরকার গঠন করতে পারে, বা বাংলাদেশে এখন যেসব দল যারা অ্যাক্টিভ আছে, যারা কাজ করছেন, তাদের আলোচনার ভিত্তিতে আপনাদেরকে সংস্কার করতে হবে। তাই সেইগুলো খুব বেশি করা হচ্ছে কেন জানি না। কয়েকটি কমিটি করে দেওয়া হয়েছে এগুলো করার জন্য। তারা এখনও কিন্তু রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরুই করেনি, নিজেরা হয়তো কিছু কাজ করছেন। তা ওনারা যদি একটা রেডি করে ফেলে সংস্কারগুলো, তাহলে দেখা যায় এগুলো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা সেটাও তো আরেকটা ধরনের স্বৈরাচার আচরণ হয়ে গেল, যে আমরা একতরফা করলাম। তো সেক্ষেত্রে সব বিষয়গুলো নিয়ে আগামীতে যেন গণতন্ত্রের ভিত মজবুত হতে পারে, বাংলাদেশের ভোট ব্যবস্থা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা, সর্বোপরি আমি সব জায়গায় বলি যে একটা সরকারের সবচেয়ে বড় কাজ হচ্ছে গুড গভর্নেন্স দেওয়া, সুশাসন দেওয়া, এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে নিয়োগগুলো হবে, যার পেশায় সে যেন বাধাহীনভাবে কাজ করতে, ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে সেই সুযোগগুলো সৃষ্টি করে দেওয়া, ছাত্ররা যাতে পাশ করার পরে মেধা ভিত্তিতে চাকরি হয় সেগুলো খেয়াল রাখা, এমনকি যার পেশায়, এমনকি পেশায় ঢোকার পরেও, চাকরিতে ঢোকার পরে দেখা যায় অনেক সময় প্রমোশনের ক্ষেত্রেও দলীয়করণ করা হয়, তাদের মেধার মূল্যায়ন করা হয় না, যোগ্যতা দক্ষতা করা, সেগুলো খেয়াল রাখা। সবগুলো বিষয় একটা সরকারের যদি গুড গভর্নেন্স থাকে বা সুশাসন নিশ্চিত করতে পারে, তাহলে তো হবে। তা এটি নিশ্চিত করা দরকার যে সরকারি ক্ষমতা আসুক, তাকে সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের একদিকে যেমন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, গণতন্ত্রের সব কিছু শেষ না তো, আসলে গণতন্ত্র তো একটি বিষয়। গণতান্ত্রিক সরকার অনেক সময় নির্বাচিত হয় গণতান্ত্রিকভাবে, পরবর্তী সময়ে স্বৈরাচারের ভূমিকা পালন করে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই দিকে খেয়াল করতে হবে সরকারের, যে দ্রুত নির্বাচনী ব্যবস্থাটা, আমরা দ্রুত নির্বাচনের কথা বললে অনেক সময় এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়। আর আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, যারা ছাত্ররা, এই ছাত্ররা তো মানে এই ছাত্রদের মধ্যে তো সব দলের প্রতিনিধি আছে, এদের মধ্যে বড় একটি সমর্থক গোষ্ঠী আমাদের ছাত্র দলের রয়েছে, ছাত্র শিবিরের রয়েছে, অন্যান্য সবাই, এটাই স্বাভাবিক। কিন্তু ছাত্রদের আন্দোলন শেষ হয়েছে, তারা এখন যারা এখনও বিশ্ববিদ্যালয়ে পাশ করেনি কি কলেজে পাশ করেনি, তাদের আবার লেখাপড়া ফিরে যাওয়া উচিত, যাতে ভালো রেজাল্ট করতে পারে। আর যারা পাশ করে ফেলেছেন, অনার্স মাস্টার শেষ করেছেন, তাদের কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য তাদের আবার নতুন করে পড়াশোনা শুরু করছে, তাদেরকে এইভাবে নিজেকে গঠন করা উচিত। তার মনে হয় ছাত্রদের একটি অংশ, সবাই না, অনেকেই ফিরে গেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে লেখাপড়া শুরু করেছেন, যারা পাশ করেছেন। কিন্তু একটা আমার দেখতে পাচ্ছি বড় একটি অংশ, তারা মনে আর হচ্ছে না তারা ছাত্র না, কিংবা আগামীতে চাকরি করবে, কম্পিটিটিভ পরীক্ষা দেবে, বিসিএস জবে দেবে, এই ধরনের তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকেই দিতে হবে, বিষয়টা এইরকম দু একটি কথাবার্তা আমরা হয়েছি। তাই এটা আসলে ঠিক না। তাদের যে ভূমিকা রেখেছে
বিগত আন্দোলন সংগ্রামে অবশ্যই সাহসী ভূমিকা রেখেছে, এই জন্য তাদেরকে আমরা সবসময় ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। বাট আবার খেয়াল রাখতে হবে ছাত্ররাই কিন্তু সবসময় এদেশের বড় বড় যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলো নেতৃত্ব দিয়েছে। আপনি যদি 52 বলেন, 62 বলেন, 64 বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ বলেন, পরবর্তীতে 90-এর আমাদের স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, সবগুলো আন্দোলনে কিন্তু ছাত্রের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ওনারা দাবি করেন যে ওনারাই মেইন স্টেক হোল্ডার। এটা ওনারা হয়তো আন্দোলন করেছেন, কিন্তু এখন যদি সবসময় আন্দোলন শেষ হয়েছে, ছাত্ররা ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের পড়াশোনা করেছে, এখানে কিছু ব্যতয় ঘটছে মনে হয়, আমার কিছু ডিফারেন্স পরিলক্ষিত করছি, সেদিকেও খেয়াল রাখার জন্য আমি তাদের প্রতি। মিস্টার সাইদ খান, আপনি বলবেন, এবং ইলেকশন যখন আসে, ইলেকশনে কে জিতবে কে হারবে এরকম একটা পারসেপশনও অনেক সময় তৈরি হয়ে যায়, এবং তত্ত্বাবধায়ক সরকার জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা বুঝতে আরও সহজ হয় অনেক সময়। সো এখন মোটামুটি একটা ক্লিয়ার যে পার্টি ইনভেটিং হচ্ছে, বিএনপি, জামাতও বেশ সক্রিয়। সো আমি একটু আপনার কাছ থেকে এই 3 মাসে সরকারের তো কিছু ভূমিকা আমরা আলোচনা করছি, আপনারা দুজনেই করছেন, আরও হয়তো করতে পারবেন, একই সঙ্গে বিএনপির অ্যাক্টিভিটিস রোল এবং জাতীয় জামাতের ভূমিকা, তাদের অ্যাক্টিভিটিস কি দেখেন আপনি? না, বিএনপি যেটা হচ্ছে যে তারা তো এখন যদি বলি যে আজকের বাস্তবতায় তারা সবচেয়ে বড় দল, এবং তাদের গ্রাসরুটে তাদের বিভিন্ন জায়গায় তাদের সংগঠন আছে। তো বিএনপির নেতৃত্ব আমরা যদি কেন্দ্রীয় নেতৃত্বে দেখি, খুব ম্যাচিউরড বিহেভ তারা করছে, তারা দাবি দেওয়া ইত্যাদির ক্ষেত্রে তারা দায়িত্বশীল কথাবার্তা বলছেন। কিন্তু তৃণমূলে গিয়ে একটু বত্তায় দেখছি, তৃণমূলে গিয়ে দেখতে পাচ্ছি যে কিছু দখলবাজি কিংবা তারা বিভিন্ন রকম অনিয়মের সঙ্গে কিছু জড়িয়েছে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু এটা থামছে না, অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলো আমরা তাদের উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করছি। তো এখন আমার কাছে মনে হয় বিএনপি আগামী দিনে স্বাভাবিকভাবে যদি নির্বাচন, সেটা 6 মাস পরেই হোক, 1 বছর কি 1.5 বছরের মধ্যেই হোক, তো এই নির্বাচনে বিএনপির সম্ভাবনা তো নিঃসন্দেহে তারা সরকার গঠন করবে বলে ধারণা করা যায়। তবে তাদেরকে এই সব জায়গায় আরও মনোযোগ দেওয়া দরকার, যে তৃণমূলে কিংবা নিচের দিকে যে সমস্ত যেসব অভিযোগ উঠতে শুরু করেছে উঠেছে সেগুলোর দখল, চাঁদাবাজি, বা সেটাকে আপনি মনে করেন যে? হ্যাঁ, সেই জায়গাটা আমার মনে হয় বিএনপির জন্য এটা একটা চ্যালেঞ্জ। তার ব্যাপক জনসমর্থন আছে, যেহেতু বিএনপির প্রতিপক্ষ, কি চ্যালেঞ্জ আপনি হিসেবে দেখছেন কেন? মানে বিএনপির তো কোনো না, প্রতিপক্ষ না হলে প্রতিপক্ষ তো এই নির্বাচনে অন্তত আপনি ধরেন একপক্ষীয় সরকারও কিন্তু ধসে পড়ে। বিগত সরকার তার তো সে ক্ষমতার জোরে তো অন্যদেরকে তো দমন করে রেখেছিল, কিন্তু তার নিজের কারণেই সে জামায়াত ইসলামী জামাত ইসলামী তো একটা হচ্ছে যে এটা ধরেন এক ধরনের ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং সংগঠন সুশৃঙ্খল সংগঠন। তো এই সংগঠন কিন্তু ব্যাপক জনগণের মধ্যে শিকড় নাই, এবং ব্যাপক জনগণ নির্বাচনে সেটা প্রমাণ হয়। হ্যাঁ, নির্বাচনে তারা মন্ত্রী হয়েছে, ইত্যাদি হয়েছে, সিটও আসন পেয়েছে, সেটা কিন্তু অন্যের সঙ্গে শেয়ার করে, বিএনপির সঙ্গে তারা যুক্তভাবে তারা এই সিটটা পেয়েছে। কিন্তু এককভাবে তাদের ভোটটা তো নিশ্চয়ই 7%, 8%, একটা পারসেপশন যে জামাত, প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস বিভিন্ন জায়গায় প্রভাবশালী ঘুরছে, বা তাদের লোকজন, যে এখানে বিএনপি, ওই যে আপনি একটা অভিযোগ করলেন, সেটা হলো তারা একদিকে নজর দিতে গিয়া অন্য জায়গায় নজর দিতে পারছে না, আবার জামাতের ফোকাসটা আবার খুবই। না, আমার কাছে মনে হয় যে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানে জামাত তার অবস্থানটাকে সুদৃঢ় করছে, এবং তাদের বেশ কিছু তাদের সমর্থিত লোকজনকে বিভিন্ন জায়গায় তারা। সেটাকে আপনি কি বিএনপির জন্য আগামী দিনে থ্রেট মনে করেন? না, বিএনপি কি করবে, প্রশাসনে ধরুন যে কোন দলের লোক আসলো সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে প্রশাসনটাকে সুষ্ঠুভাবে চলছে কিনা, চালাতে পারছে কিনা, এটা রাজনীতির উপর নির্ভর করবে। তবে আমার কাছে মনে হয় না যে জামাত একমাত্র মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, এটা আমার কাছে মনে হয় না। এবং সেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষেত্রে সেখানে একটা জিনিস হতে পারে যে আজকের বাস্তবতায় ছোট ছোট দলগুলো তারা নিজস্ব অবস্থানে কিছু সিট পেতে পারে। আর একটা হচ্ছে নির্বাচনের পদ্ধতিটা কি হবে এই ব্যাপারে এখনও ডিসাইডেড না, এখনও নিশ্চিত না যে এর প্রচলিত যে কনস্টিটুয়েন্সি ভিত্তিক নির্বাচন হবে না সংখ্যানুপাতিক নির্বাচন হবে, যে অঞ্চল ভিত্তিক প্রতিনিধি আসবে
না দেশভিত্তিক প্রতিনিধি আসবে, এই ব্যাপারটা ফায়সালা হওয়ার দরকার। এই ব্যাপারটা ফায়সালা হলে নির্ভর করবে রাজনীতি কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগ তার জন্য পলিটিক্যাল স্পেস, যদিও সে ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে স্পেস দিতে চায়নি, সেটা একটা বড় অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু এই প্রশ্নের শুরু হয় ইতিমধ্যে ছাত্র নেতৃবৃন্দ বলছেন যে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না, এমনকি নির্বাচনও তারা করতে পারবে কিনা সেটা নিয়েও আমরা নানা রকমের প্রশ্ন বিতর্ক দেখতে পাচ্ছি। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তারা কোনো দল ব্যান করবার পক্ষে না, এমনকি আওয়ামী লীগ নির্বাচন করলো তাদের দিক থেকে কোনো আপত্তি নেই। কিন্তু সর্বশেষ যেটা বিএনপি মহাসচিবের বক্তব্য আমরা শুনলাম যে তিনি বলছেন যে জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। তো জনগণ আসলে কীভাবে সিদ্ধান্ত নেবে এবং জনগণের সিদ্ধান্তের প্রকাশটা আসলে কীভাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোনো দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঠিক না এবং কোনো দলকে নিষিদ্ধ করাও ঠিক না। হ্যাঁ, বিগত সরকার দলকে ব্যবহার করেছে, মানে বিগত সরকার পুলিশকে ব্যবহার করেছে, দলের লোকদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, বিভিন্ন রকম অপকর্ম করিয়েছে, শেষ পর্যন্ত রাস্তায় নামিয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এগুলো অপকর্মের বিচার হওয়া উচিত, নিশ্চয়ই এর আইনানুগ শাস্তি পাওয়া উচিত। কিন্তু দল তো আর অপরাধ করে না, অপরাধ করে ব্যক্তি। অতএব সেই ব্যক্তির বিচার হওয়ার মধ্যে দিয়ে তারা দণ্ডিত হতে পারে। কিন্তু দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে এবং নির্বাচনের বাইরে রাখলে সেখানে সুফল দেখা দেয় না। যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু এক ধরনের প্রশ্ন দেখা দিতে পারে, এই নির্বাচন নিয়ে প্রশ্ন হতে পারে। যেমন ধরুন, বিএনপিকে বাদ দিয়ে অন্যান্য দলের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। দাপটের সঙ্গে ক্ষমতায় ছিল 16 বছর, কিন্তু নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। সরকারের বৈধতা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। তো আমার কাছে মনে হয় একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তো কোনো দলকে বাইরে রাখা ঠিক না। আওয়ামী লীগকেও ঠিক হবে না, কেননা আওয়ামী লীগের গ্রাসরুটে তাদের রয়েছে, তাদের সংগঠন রয়েছে এবং তারা নির্বাচনে মধ্য দিয়েই এখানে গণতন্ত্রের চর্চার জায়গাটা আরও প্রসারিত হবে। এবং কোনোভাবেই আমাদের উচিত হবে না দলকে আর নিষিদ্ধ করার মধ্য দিয়ে বরং সুবিধাও পেয়ে যেতে পারে। যেমন ধরুন, জামাতকে মুভমেন্টের এক পর্যায়ে, তো বৈষম্য বিরোধী আন্দোলনে এক পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা একটা আপার হ্যান্ড পেয়ে যায়। তো এই কাজটা আমার মনে হয় এটা ঠিক না। আর রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত। রাজনীতিকে প্রশাসন দিয়ে কিংবা আদালত দিয়ে মোকাবেলা করাটা ঠিক না। জনগণই ঠিক করবে যে তাদের নেতা কারা হবে, দেশ কারা পরিচালনা করবে, সে অধিকার জনগণ, এবং বাংলাদেশের সংবিধান এ অনুসারে জনগণই দেশের মালিক। অতএব তারাই ঠিক করবে যে তাদের নেতা কারা হবে, কারা দেশ চালাবে। জি, মিস্টার হাসান জাফর তুহিন। ঠিক আছে, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যেটি আলোচনা হচ্ছিল আর কি, তা আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয় হচ্ছে আমাদের দল ইতিমধ্যে পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণ ঠিক করবে। তা বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, গত 15.5 বছরে মানুষের যে খুব দুঃখ, যে অন্যায় অত্যাচার তারা করেছে, আমি ব্যক্তিগতভাবে কিংবা আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী হয়তো আওয়ামী লীগকে ব্যান করলে খুশি হবেন, কিন্তু আমাদের তো আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। আমরা এখানে খুশি হলাম, একটা দলকে ব্যান করে দিলাম, তাহলে তো আন্তর্জাতিক বিশ্বের চাপও হবে। ইতিমধ্যে আপনি ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে আপনারা অনেকগুলো বিবৃতি দেখেছেন, সেগুলো কিন্তু খুব একটি আমাদের এই সরকারের পক্ষে যায়নি, কিংবা সামান্য তাদের উপর যেগুলো করা হয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তো এখনও যারা বলছেন তারা এই বাস্তবতা বিবর্জিত কথা বলছেন। কারণ যখনই এত বৃহত্তর একটি দল তারা অন্যায় করেছে, ভালো, কিন্তু দলটিতে অনেক বড় দল, তাদের কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো এগুলো ব্যান করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে একটি ঝড় উঠবে যে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে একটি দলের বিপক্ষে করা হচ্ছে। কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজ করছে যে এই দলটি যদি নির্বাচন যায়ও তাদের প্রার্থী খুঁজে পাবো না, সেখানে এই দল নিয়ে এত শঙ্কার কি আছে? সেটা তো তাদের সমস্যা, যদি প্রার্থী খুঁজে না পাওয়া যায়, প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, তাদের সমস্যা। তো সেক্ষেত্রে যে দলের প্রার্থী খুঁজে পাওয়া যাবে না সে দল নিয়ে এত চিন্তা কেন? সে দলের যারা অন্যায় করেছে বিচার করা হোক। খুঁজে পাওয়া গেলেও চিন্তা করা, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করলো, সেগুলো বিচার করা হোক। হাজার হাজার খুন করলো, আমাদের দলেরই তো কয়েক হাজার নেতাকর্মীকে তারা গুম খুন করেছে, এগুলো বিচার হলে তো আওয়ামী লীগ করার কোনো নেতাই খুঁজে পাওয়া যাবে না। তাই সেই দিকেই না হোক। আর দেখেন, আপনি খেয়াল করছেন যে এই সরকারের প্রধান আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন এই সরকার গঠন করার দিন আসলো, বিদেশ থেকে আসার পরেই উনি প্রথম যে বক্তব্য দিলেন, সেটা দেখলাম যে তাদের
উনি বললেন যে আমার প্রধান কাজ হচ্ছে গত 15.5 বছর যারা অন্যায় করেছে, যারা গুমখুর করেছে, তাদের বিচার করা। তারা বিচার শুরু করুক। 3.5 মাসে তো কেবল যদি বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে গত 2 দিন আগে দেখলাম। তা আমার মনে হয় যে ওরা যে পরে অন্যায় করেছে বিগত পতিত স্বৈরাচার, আমার মনে হয় যে এরা যদি এদের প্রকৃত বিচার হয়, নিরপেক্ষভাবে বিচার হয়, তাহলে তো কয়েক লক্ষ নেতাকর্মী তার হ্যাংড হবে, তারা ফাঁসি কাষ্টে চলতে হবে, হাজার হাজার বছর জেল হবে তাদের। তো এগুলো সামলাতে তাদের তো সময় শেষ হয়ে যাবে। তাদেরকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমার মনে হয় যে আমরা এই ছাত্র জনতা সহ সবাই আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে আছে, নতুন বাংলাদেশ গঠন করব, সেই দিকেই আমাদের মন আছে। কেমন করে করলে আগামীতে কোনো স্বৈরাচার নতুন করে আবির্ভাব দেশে না হবে, নতুন ফ্যাসিস্ট যাতে এটা হয়, সেগুলো দেখে খেয়াল করা উচিত। আওয়ামী লীগ নিয়ে খুব বেশি একটা চিন্তার বিষয় আছে কিনা। আমরা যদি সেটা বাদ দিই, তাহলে বিএনপি প্রসঙ্গে যে কথাটা মিস্টার আবু সাইদ খান বলছেন, হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসবে, তারপরে তো ক্ষমতা আসলেই তো হয় না, যেটা আপনিও বলছেন, এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্যে দিয়ে স্বৈরাচারে হতে পারে। বিএনপি যে সেটা হবে না সেটা কিভাবে নিশ্চিত হওয়া যাবে? কারণ বিএনপির কিছু অভিযোগ তো সারা দেশেই এখন আছে, বিশেষ করে হ্যাঁ কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো কিছু ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্যদিকে জামাতও তাদের একটা ফুটপ্রিন্ট সর্বত্র রাখবার চেষ্টা করছেন, এবং এটা রাষ্ট্রের যে কেন্দ্রগুলো খুবই শক্তিশালী ভূমিকা রাখে রাষ্ট্র পরিচালনায়, নির্বাচন বলি, গণতন্ত্র বলি, সব কিছুতে, সেখানে জামাতের ফুটপ্রিন্ট অনেক বেশি শক্তিশালী, অনেক ক্ষেত্রে দৃশ্যমান, এবং বিএনপি ছোট ছোট অনেক জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছে, এবং তাতে করে তার ভাবমূর্তিও খানিকটা প্রশ্নের মধ্যে পড়ছে বলে অনেকে মনে করেন। এবং অন্যদিকে আবার ছাত্ররা তাদের একটা নতুন করে, মানে আমি ঠিক ছাত্ররা বলবো না, যারা ছাত্র পরিচয়ে এখন সরকারে আছেন বা নেতৃত্ব দিচ্ছেন, তারা তাদের একটা নতুন বয়ান তারা হাজির করবার চেষ্টা করছেন। সব মিলিয়ে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? ঠিকই আছে। আসলে আমাদের দলের বিপক্ষে, আমাদের কর্মকাণ্ডের বিপক্ষে কিছু অপপ্রচারও রয়েছে। আমি আমার নিজের এলাকা সেখানে আমি এই গণঅভ্যুত্থানের পরে কয়েকবার গিয়েছি। সেখানে আমি প্রথম আমার মন খারাপ হয়েছে যে কিছু দখল, কিছু ঘাট বাজার এগুলো দখল হচ্ছে, হয়তো এটা আমিও আমার কনসার্নে এসেছে। তা আমি এগুলো খোঁজ দিয়ে দেখলাম, মানে এগুলো যদি ব্যাখ্যা করা হয় তাহলে বিএনপির কোনো দোষ খুঁজে পাবেন না। যেরকম আমাদের এলাকায় কয়েকটি নদীবন্দর রয়েছে যেখানে আওয়ামী লীগের তারা করতো, তারা ওখানে টোল তুলতো সরকারি একটা নিয়মের মধ্য দিয়েই। তারপরে কিছু বাজার রয়েছে, সেখানে টোল আদায় করা হয়, গভর্নমেন্টের রেভিনিউ আদায় করা হয়। সেখানে আমাদের লোকজন গেছে, তারা চলে গেছেন, সেখানে তো টোল আদায় না করলে সরকারের ক্ষতি হয়ে যাবে। সেখানে আমি একটা ঘাটে দেখলাম তারা এই বিগত সরকারের সময়, আমি গত পরশুদিন দেখলাম আমাদের নগরবাড়ি ঘাটে সম্ভবত ওখানে ট্যাক্স কালেক্ট করা হয়। সেখানে গত সরকারের সময় 1,60,00,000 টাকা ডাক দিয়ে তারা নিয়েছিল। আমাদের দলের যারা নেতাকর্মী তারা নিয়েছে 2,80,00,000 দিয়ে দিয়েছে। তাহলে এটা কি যদি দখল বলেন যে আওয়ামী লীগ নাই বিএনপি আসছে, সেটা কিছু করার নেই। আসলে এরকম বাজারে টোল তুলতে হবে, সেখানে বিএনপিতে কোথাও টোল ছাড়া কিংবা কোনো নিয়মের ব্যতয় ঘটিয়ে তারা এইগুলোর মধ্যে নাই। এই আওয়ামী লীগের যারা ছিল তারা চলে গেছে, এগুলো খালি হয়ে গেছে, সেখানে নিরাপত্তার বিষয় আছে, আবার এখানে রেভিনিউ কালেক্ট করার বিষয় আছে। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, অনেকেই বুঝবে না, বিষয়গুলো আছে। আর অপপ্রচার তো বিএনপির জন্ম থেকে বিরুদ্ধে অপপ্রচার। দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের জনপ্রিয়তা। শেখ হাসিনা গত 15.5 বছর কেন একটা ভালো নির্বাচন দেয়নি? কারণ জানে ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, অধিকার সিট পাবে। এই সরকারের ক্ষমতা আসার পরেই ডক্টর সাদ্দিন মালিক বললেন যে এখন নির্বাচন দিলে তো বিএনপি 270-80টা সিট পাবে। তো এটাই আমাদের অপরাধ, যে আমাদের সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি সংখ্যাগরিষ্ঠ পায়, দেশে অধিকাংশ সিট পায়। এমনি পায়? বাংলাদেশের জনগণ কি এমনি আমাদেরকে এত পছন্দ করে? আমাদের জনপ্রতি এত ভালো কি এমনি? কারণ আমরা এত অন্যায় করে, দখল করলে, চাঁদাবাজি করলে তাহলে তো আমাদেরকে মানুষ ভোট দিতে যাবে? আপনারা বলছেন, অনেকেই এই অপপ্রচার করছে, কিছু কিছু মিডিয়াও আসছে যে আমাদের দখল করছি, এ করছি, সে করছি। ঠিক আছে, জনগণকে ছেড়ে দেয়, দখল করলে কেন আমাদের ভোট দিতে যাবে? এবার তো আর অন্যায়ভাবে ভোট কেটে নেওয়ার সুযোগ থাকবে না। ভোট কেটে নেওয়ার সুযোগ না থাকে এটি নিশ্চিত করেন আপনি। আমরা কেন এই আমাদের অপপ্রচার করা হচ্ছে? আওয়ামী লীগ করছে, এখনও কোনো মিডিয়া প্রচার করছে। আপনারা বললেন একটু আগে, আমাদের সাংবাদিক আবু সাইদ খান উনিও বললেন যে কিছু কিছু হয়েছে। ঠিক আছে, যদি হয় তাহলে এগুলো জানার পরে বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দেবে। তো ভোট দিয়ে দেখেন না কেমন হয়। ভোটই তো সমস্যার সমাধান। আমরা ভালো কাজ করলে আমাদেরকে ভালো মানুষ ভোট দেবে, খারাপ কাজ করলে ভোট দেবে না। তো এটাকে তো জনগণের উপর ছেড়ে দিতে হবে।
জনগণের ছেড়ে দিতে হবে। যারা আজকে অন্য অন্য আওয়ামী লীগ বাদেও যেসব দল এখন ক্ষমতা যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাটাই সঙ্গত। তাদের এই স্বপ্ন দেখাকে আমি ওয়েলকাম করি, কিন্তু তাদেরকেও ভোট ফেস করতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আমরা অন্যায় করেছি কিনা, আমরা অপপ্রচার হয়েছে কিনা, সেটা ভোটে পরিণত হয়ে যাবে। দেশের আবু সাইদ খান, না, ভোটের বাইরেও জবাবদিহিতা থাকতে হয়। যেমন প্রতিনিয়ত একটা আপনি ক্ষমতায় গিয়ে 5 বছরের জন্য প্রথম আমি তো আপনাকে দুটি উদাহরণ দিলাম। না, আমি বলি যেমন ধরুন যে যদি কোথাও চাঁদাবাজি দখলবাজি হয়, ইজারা নেওয়া সেটা অন্য জিনিস। যদি চাঁদাবাজি দখলবাজি হয় তো সেটা পত্রপত্রিকা লিখতে পারবে, জনগণ সমালোচনা করতে পারবে, সেই অধিকারগুলোকে তো থাকতে হবে। আপনি কেবলমাত্র 5 বছরের জন্য অর্থাৎ ভোটের জন্য অপেক্ষা করা এটা বিষয় না। প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যে রাজনৈতিক দলকেও থাকতে হবে এবং সেটা জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ না, এই ব্যাপারটা আমাদের ভাবা দরকার। আর একটা হচ্ছে যে হ্যাঁ, ভোট তো যেতে হবে, ভোটে যাওয়ার জন্য আরেকটা ভোটের বিষয়টা আমি সরি আমি আপনি বুঝতে ভুল, আমি ভোটের কথা আমি বলছি যে এই যে অভিযোগগুলো করা হয়েছে আমাদের দৃষ্টিতে অধিকাংশ ঠিক আছে, কিন্তু আপনার দলও অনেক জায়গায় বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা সামান্যতম আমরা এবার যে বৈশাখগুলো করেছি কয়েক হাজার নেতা, আমি আমার দলেরও অনেক নেতা করে বৈশাখ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে এটা প্রমাণ করার আগে আমরা বৈশাখ করে দিয়েছি। আমরা জিরো টলারেন্সের কারণে আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে যে প্রমাণিত না হলে তো আপনি অভিযোগ আমরা করে দিয়েছি পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। আমরা এমন এখন যখন দেখছি, তদন্ত করে দেখছি যে আমার ভুল ছিল। উনি বলুক, আমি আসছি আপনাকে। না, তাই ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এই ধরনের তো একটা আছেই এবং কেন্দ্রীয় নেতৃত্ব স্বীকার করেছেন এবং শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে গ্রহণ করেছে। এবং আর একটা হচ্ছে যে এই ধরনের ব্যাপারটা হয় যেটা, যেমন আমরা যেটা দেখি যে দলই ক্ষমতায় আসে কিংবা ক্ষমতা আসার সম্ভাবনার জায়গা যায়, তাদের ছাতার নিচে সমস্ত রকম অপরাধীরা কিন্তু জড়ো হয় এবং তারা এবং কর্মীরাও অনেক সময় বিভ্রান্ত হয়। এটা একটা বাস্তব, এটা বাস্তবতা। এই জন্য প্রতিনিয়ত দলকে এক ধরনের শৃঙ্খলার মধ্যে রাখতে হয়, কর্মীদের মধ্যে বাছাই করতে হয় এবং এই ধরনের গণতন্ত্র চর্চা। কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে যে গণতন্ত্রটা দলের ভিতর গণতন্ত্র চর্চার জায়গাটা কিন্তু খুব কম। আমরা খুব দলগুলোতে যেটা দেখি যে রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র চায় কিন্তু দলের ভিতর গণতন্ত্র চর্চা হয় না, কিংবা চর্চার মতো পরিবেশও সেইভাবে ছিল না। যেমন ধরুন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পরপর 2বার কেউ নির্বাচিত হয় নাই। তো এই যে একটা সুযোগ, কিন্তু এই যদি তত্ত্বাবধায়ক এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকতো তাহলে সেখানে আমরা দেখতে পারতাম যে কর্মীরাও তারা লেসন নিচ্ছে, দলও শৃঙ্খলার মধ্যে যাচ্ছে, গণতন্ত্র চর্চাটা করছে। কিন্তু পরবর্তীতে যখন একটা ট্রেন্ড ডেভেলপ করলো যে জোর করে ক্ষমতা যাওয়া যায়, তো এই ট্রেন্ডটা তো এখন সোসাইটিতে রয়ে গেছে যে জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় যাওয়া যায় কিংবা ক্ষমতায় গিয়ে যা খুশি তাই করা যায়, 5 বছর যা খুশি তাই করা যায়। তো এই ট্রেন্ড থেকে আমাদেরকে সব দলকেই সেখানে গণতন্ত্র চর্চা করতে হবে, কর্মীদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে। সেই জায়গাটা আমার মনে হয় সবার জন্যই, বড় দলের জন্য, ছোট দলের জন্য, সবার জন্যই সেটা প্রযোজ্য। তো সেই কাজটা আমার মনে হয় বিএনপির জন্য 2টা চ্যালেঞ্জ যদি বলেন, একটা অভ্যন্তরীণ তার কর্মীদেরকে প্রশিক্ষিত করা, গণতন্ত্র চর্চা করা, এই কাজগুলো তাকে করতে হবে। হ্যাঁ, জনগণের সমর্থন তাদের আছে, এটা নিয়ে আমি আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো চ্যালেঞ্জ দেখেন বিএনপির জন্য? আর একটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় সেটা খুব বড় জিনিস না, সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে তা মানে এক ধরনের তো আওয়ামী প্রীতি তাদের ছিল এবং কিছু মানে অনিয়মতান্ত্রিকভাবেও তারা সমর্থন দিয়েছে এবং তারা আন্তর্জাতিক নর্মসকে ভঙ্গ করেও তারা বিগত সরকারের সঙ্গে তারা সখ্যতা গড়েছে, যেগুলো মোটেই সমর্থনযোগ্য নয়। তবে যেটা হলো যে ভিতরে যে ক্ষোভই থাক না কেন, তাদের যেটায় ক্ষোভ থাক না কেন, কিন্তু বাস্তবে হচ্ছে তাদের সিদ্ধান্ত হচ্ছে তারা অলরেডি অফিসিয়ালি যেটা বলেছে যে বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে সেটা বাংলাদেশের জনগণের ব্যবসা, আভ্যন্তরীণ বিষয়। তো আমার কাছে মনে হয় না যে আন্তর্জাতিকভাবে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের ক্ষেত্রে হবে না এবং বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার ক্ষেত্রে সব দেশেরই হয় কেউ নীরব থাকবে, কেউ সহযোগিতার হাত বাড়াবে। বড়জন নীরব থাকতে পারে, হাত গুটিয়ে থাকতে পারে, কিন্তু এই হাত অন্যভাবে, অর্থাৎ যে এখানে নির্বাচনী কোনো দলকে
আর এটা বাস্তবে কিন্তু যায় না। সব দলের মানে আন্তর্জাতিক সমর্থন থাকলেই কিংবা কোনো দলের প্রতি আন্তর্জাতিক কোনো দেশের প্রতিবেশী দেশের সমর্থন থাকলেই সে দল রাজনীতিতে জায়গা করে ফেলতে পারে তা না। আমি একটা কথা বলি, 90-এর আগে এরশাদ সরকারের প্রতি কিন্তু প্রতিবেশী ভারত, চীন এবং মার্কিন পশ্চিমা দুনিয়ার সমর্থন ছিল, কিন্তু জনগণের শক্তি বড় শক্তি এবং আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হতে হয়। অতএব আন্তর্জাতিক সমর্থন নিয়ে যারা ক্ষমতায় আসার চিন্তা করে ভাবনা করে, আমার মনে হয় তারা বুকার স্বর্গে বসবাস করে, কেননা বাংলাদেশের জনগণই হচ্ছে শক্তি এবং সব দেশেরই নীতি নির্ধারক এবং নিয়ামক শক্তি হচ্ছে জনগণ। জি মিস্টার হাসান জাফির, আন্তর্জাতিক বিষয়টা যে বলছিলেন আর কি, তা আসলে আমাদের গত 15.5 বছরে আওয়ামী দুঃশাসন, আওয়ামী ফ্যাসিস্টদের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ একটা প্রভাব বিস্তার করেছে এখানে, আপনি যেটা বললেন আর কি। তা আমার মনে হয় না তাদের সরকার আশা করি বুঝতে পারবেন। আর ভারত পার্শ্ববর্তী বড় দেশ হিসাবে বরাবরই স্বাধীনতা পড়াতে বাংলাদেশে খুব একটা ভালো চেয়েছে বলে মনে হয় না আসলে। তা সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে, তারাও মনে হয় বুঝতে সক্ষম হয়েছে যে এইভাবে সব কিছু চাপিয়ে দেওয়া, এই 15.5 বছরে যে অন্যায়গুলোর তারা সমর্থন দিয়েছে অনৈতিকভাবে, সেইগুলোতে তারা বুঝতে পারবে আশা করি। তা একটা জিনিস খেয়াল করেন যে এবার শুধু কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি, ফ্যাসিস্ট সরকারের সাথে সাথে বাংলাদেশের উপর থেকে ভারতীয় যে আধিপত্যবাদ সেটারও কিন্তু পতন হয়েছে। তো ওনারা সতর্ক হবেন আশা করি যে তাদের সমর্থন পাশাপাশি আওয়ামী লীগের এই যে বড় একটা শক্তির যে পতন হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আর অন্য অন্য বিষয় পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে তারা তো সবসময় চেষ্টা করে গণতন্ত্রের পক্ষে থাকার জন্য, তারা সবসময় সারা বিশ্বে তারা গণতন্ত্র চর্চা হোক সেটা চায় সবসময়, বিশেষ করে ইউএস তো সবসময় চায়, তারপরে পশ্চিমা বিশ্বের তারা চায়। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো বড় ধরনের চ্যালেঞ্জ এই সরকারের কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে তাদের আছে বলে আমার মনে হয় না। জি, আর কিছু যোগ করবেন? আমরা শেষের দিকে শেষ করব, ক্লোজিং রিমার্কস হিসেবে আর কিছু। হ্যাঁ, এটা হচ্ছে আমি যেটা মনে হয় যে যেটাই হোক আর কি, যে সরকার চলছে, এই সরকারকে আমরা যে কোনোভাবেই ব্যর্থ হতে দিব না। এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমাদের মানে হাজার হাজার নেতাকর্মীর রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার সফল হোক। এই সরকারের সফলতা আছে, সামান্য যে ভুল ত্রুটি ব্যর্থতা আছে সেগুলো আগামীতে তারা যেন ব্যর্থ না হয়, সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের সমর্থন সহযোগিতা করে আমরা এই সরকারকে আমরা সফল করতে চাই। আর পাশাপাশি আমরা তো বরাবরই বলছি যে বিএনপি আমাদের দল বরাবরই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়, দেশে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হোক সেটা চায়, বাংলাদেশে মানুষ গণতান্ত্রিকভাবে সব কিছু নির্বাচিত হোক সেটা চায়, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো যেন একটি হয়রানিমূলক রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আসতে পায় সেগুলো বাংলাদেশ চায়। আর সর্বোপরি তো আমাদের দলের যেটা মূল আদর্শ যে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী, আমরা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, সেই স্বপ্নের পথে আমরা এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা সকল শ্রেণী পেশা মানুষের আমরা সমর্থন প্রত্যাশা করি এবং আগে নির্বাচনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রেও আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আমরা তাদের সমর্থন প্রত্যাশা করি। আসলে আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করি, সেক্ষেত্রে সবাই একসাথে আমরা পথ চলবো, এটি আমাদের। আবু সাইদ খান, একটা হচ্ছে যে দেশ তো পরিচালনা করে রাজনীতিটা, অতএব নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে সেটি স্বাভাবিকভাবে প্রত্যাশিত। অতএব এখানে একটা যৌক্তিক সময় নির্বাচন হওয়া দরকার। সব সংস্কার এই সরকার করতে পারবে না, তাদেরকে কিছু রূপরেখা ঠিক করতে হবে যে কোন কোন সংস্কারগুলো তারা করবে এবং কোন কোন সংস্কারগুলো তো পরবর্তী সরকার এসে করবে। এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলের সঙ্গে এই সরকারের আরও ইন্টারাকশন বাড়ানো দরকার এবং সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতেই তাদেরকে অগ্রসর হতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আবু সাইদ খান এবং মিস্টার হাসান জাফির তুহিন, অসংখ্য ধন্যবাদ আলোচনা সময়ের জন্য। দর্শক, আমার দুই অতিথি বা সরকারের বেশ কিছু সমালোচনা করেছেন, দুর্বলতা তুলে ধরেছেন, একই সঙ্গে সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং এই সরকার সফল হোক সেটাও তারা চান।
তবে সব কাজ তারা করতে পারবেন, সব কাজ তাদেরই করতে হবে, এই মনোবৃত্তি থেকে তাদের বেরিয়ে আসতে হবে বলে ওনারা মনে করেন এবং সে কারণেই মনে করেন যে সংস্কার কিছু কিছু তারা করবেন, যেই সংস্কারটা অন্তত একটা ভালো নির্বাচন করবার জরুরি সেটার দিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। অন্যান্য কাজগুলো নির্বাচিত সরকারগুলো করবে ভবিষ্যতে আগামী দিনগুলোতে, এবং সেই জন্য ওনারা মনে করেন যে এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংযোগ বা কমিউনিকেশনটা বাড়ানো দরকার, একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার। এবং একটাই চাওয়া, ছাত্রদের যে চাওয়াটা ছিল জুলাই এবং আগস্টের শুরুর দিকে, যেটা তারা পরিষ্কার বলেছে যে বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার না আসতে পারে, সেরকম একটা ব্যবস্থা নিশ্চিত করা। সেটা কাগজে কলমে করে খুব একটা সুবিধা না, এটা আসলে মনস্তত্ত্বের ব্যাপার এবং সেই জন্যেই সেই মনস্তত্ত্বটা যে আমাদের সবার মধ্যে, নাগরিকদের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।